মা ছেলে দুজনেই এক। ঘরে যেতে সিগারেটের উৎকট গন্ধ নাকে লাগলো। নাক চেপে ধরল ফাবিহা। শাবাব রুমে বসে আয়েশ করে সিগারেট টানছে। ধোঁয়া উঠছে ঘরে। ফাবিহা খেয়াল করেনি শাবাব কখন এসেছে। তাকে এভাবে সিগারেট ফুঁকতে দেখে সকালের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। তিরিক্ষি মেজাজে বলল, সিগারেট খেতে হলে বাইরে গিয়ে খাও, এই ঘরে এসব চলবে না। শাবাব সিগারেটে আরো একটা টান দিয়ে ফাবিহার মুখে ধোঁয়া ছাড়ল। কেসে উঠল ফাবিহা। শাবাব জোয়া শক্ত করে বলল, এটা আমার ঘর, গলা নামিয়ে কথা বলবে। এখানে আমি যা চাই তাই হবে। ফাবিহা ধারালো চোখে তাকালো। শাবাবের আঙ্গুলের ফাঁক থেকে সিগারেটের শেষ অংশ টেনে নিল। শাবাব হেসে বলল, কয়টা সিগারেট ফেলবে তো? কথা বন্ধ হয়ে গেল শাবাবের। হাতের মধ্যে জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে ফাবিহা। শাবাব দাঁতে দাঁত চেপে ফাবিহার হাত মুচড়ে ধরল। ফাবিহা ব্যথা পেলেও একটু শব্দ করল না। দ্বিতীয়বার এমন সাহস করলে হাত ভেঙে ঘরে বসিয়ে রাখবো। ফাবিহার হাত ঝাড়ি দিয়ে আরেকটা সিগারেট ধরালো শাবাব। আদেশ করল, আমার জন্য চিনি ছাড়া 1 কাপ চা বানাও। ফাবিহা নিজের ফোন হাতে করে চুপচাপ বেরিয়ে এলো। এবার আর সাথে সাথে প্রতিক্রিয়া দেখালো না সে। রান্নাঘরে এসে দাগ হয়ে যাওয়া হাতের কয়েকটা ছবি তুলে নিল। তারপর মন দিল চা বানানোতে। শাবাব চা খেয়ে বেরিয়ে গেল। রাতে খাওয়ার সময় হলেও শাবাব এলো না। ফাবিহা শ্বশুরের সাথে একসাথে খেয়ে উঠে গেল। শাবাব খাক বা না খাক, কারোর জন্য সে অপেক্ষা করতে পারবে না। খেয়ে ঘুমিয়েও পড়ল। সুরায়া বকাবকি করলেও কান দেয়নি। ওনার ছেলের জন্য কি সে এখন না খেয়ে বসে থাকবে? শাবাব ফিরল 11টার পর। দরজা খুললেন সুরাইয়া। ছেলেকে বেড়ে খাওয়ালেন, সাথে ফাবিহার কর্মকাণ্ডের কথা উল্লেখ করলেন। ফাবিহা তার জন্য অপেক্ষা করেনি, এতে শাবাবের ভাবান্তর হলো না। সেও চুপচাপ খেয়ে ঘরে গেল। ফাবিহার পাশে বিছানায় বসে একটা সিগারেট ধরালো। শুকটা দিতে দিতে সরু চোখে ফাবিহাকে পর্যবেক্ষণ করলো। কম্বলের বাইরে হাত দুটো বেরিয়ে আছে। ডান হাত লাল হয়ে আছে। হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও ঢুকে পড়লো কম্বলের নিচে। চোখে ঘুম ভিড় করেছে। একই বিছানায় এত কাছাকাছি থাকার পরও দুজনের মনে যোজন যোজন দূরত্ব। ঘুমের ঘরে ফাবিহার সেই ডান হাত শাবাবের পিঠের নিচে পড়ল। প্রথমে টের না পেলেও হাত যখন ছিমছিম করে উঠল, তখন হাত টান দিল ফাবিহা। হাত বের করতে না পেরে ঘুম ভেঙে গেল তার। শাবাবের পিঠের নিচে হাত দেখে ওকে ধাক্কা দিল। আমার হাত ছাড়ো। শাবাব নড়ে চড়ে উঠল। হাত বের করে নিল ফাবিহা। আবারও গভীর ঘুমে হারিয়ে গেল শাবাব। ফাবিহা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমানোর প্রস্তুতি নিল। কিন্তু এখন আর ঘুম আসছে না। তার চিন্তা সে কিভাবে এখান থেকে বের হতে পারবে। শাবাবের সাথে সংশয় করা কিছুতেই সম্ভব নয়। সকলে একসাথে বসে নাস্তা করছে। ফাবিহা ফিরোজ আলমের উদ্দেশ্যে বলল, বাবা, আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই। অবশ্যই তুমি পড়াশোনা করবে। শাবাব খেয়ে চলেছে এক মনে। ফাবিহা সৌজন্য হেসে বলল, ধন্যবাদ, আমি আজ একবার ক্লাসে যেতে চাচ্ছি। শাবাব, অফিস যাওয়ার সময় বৌমাকে নিয়ে যেও। শাবাব ফাবিহার উদ্দেশ্যে বলল। তৈরি হয়ে নিও তাড়াতাড়ি। ফাবিহা বলল, আমি একা চলে যেতে পারবো। ফিরোজ আলম বললেন, একা কেন যাবে? দুজন একসাথে চলে যাও। শাবাব তোমাকে নামিয়ে দিয়ে অফিসে যাবে, তখন আর কোনো চিন্তা থাকবে না। দুজনের মাঝে কি চলছে ফিরোজ আলম জানেন না। তিনি শুধু চাইছেন তাদের মাঝে একটা বোঝাপড়া হোক। ফাবিহা আর কথা না বাড়িয়ে খেয়ে নিল। শাবাব অপেক্ষা করছে গাড়ি নিয়ে। ফাবিহা বেরিয়ে এসেছে। ড্রাইভিং সিট থেকে তাকিয়ে রইল শাবাব। ফাবিহা কাছাকাছি আসতে চোখ সরিয়ে নিল। বিয়ের পর ফাবিহার জন্য কোনো শপিং করা হয়নি। ফাবিহাকে ভার্সিটির সামনে নামিয়ে দিল। আসার পথে দুজনের মাঝে একদণ্ড কথা হয়নি। পেছনে না তাকিয়ে ভেতরে চলে গেল ফাবিহা। শাবাব যেতে নিয়েও কিছু একটা নজরে পড়ায় গাড়ি থেকে নেমে গেল। তাদের বিয়ের খবর এখনো গোপন রয়েছে। ফাবিহা হাঁটতে হাঁটতে সুমনের সামনে পড়ল। পাশ কাটিয়ে যেতে নিতে সুমন পথ আগলে দাঁড়ালো। দৃষ্টিভঙ্গিতে হেসে বলল, নাগর, কে দেখি ভালোই পটিয়েছ। আমাকে এসে মারধর করে গিয়েছে। ফাবিহা কিছু না বুঝতে পেরে বলল, মানে? সুমন খপ করে ফাবিহার হাত ছিপিয়ে ধরে বলল, তোমার নাগর কয়টা? আমি তো শাবাবের কথাই বলছি। তোর জ্বালা মিটিয়েছিস, এবার আমার জ্বালা মেটাবি। ফাবিহা হাত ছাড়ানোর চেষ্টা করে দাঁতে দাঁত চেপে পড়ল। হাত ছাড়ো বলছি। না ছাড়লে কি করবি তুই? ফাবিহা থুতু ছুঁড়ে মারল সুমনের মুখে। সাথে সাথে চোখ বন্ধ করে নিল সুমন। হাত দিয়ে মুখ পরিষ্কার করে তাকালো। তার চোখ টকটকে লাল। হাত উঠানোর আগেই তার মুখে খুশি এসে পড়ল। দু কদম পিছিয়ে গেল সে।
শাবাব তার হাত থেকে ফাবিহার হাত ছাড়িয়ে নিল, আঙ্গুল তুলে শাঁসিয়ে বলল, পরের বার মাটিতে ফুতে ফেলবো, মাইন্ড ইট। সুমন বলল, তুই তো এক মাল, এতদিন শেখে দেখিস না, এখনো খাস নাকি এই মাল? ফাবিহা রাগে শরীর কাঁপছে। শাবাব তার গতিবিধি লক্ষ্য করে শান্ত গলায় বলল, ক্লাসে যাও তুমি, আমি দেখছি ওকে। ফাবিহা যাচ্ছে না। সে শাবাব সুমন দুজনকে সমান দোষী মনে করে। শাবাবের জন্যই তো সুমন তার পেছনে পড়েছে। শাবাব আবারও বলল, যাও ফাবিহা। সুমন এই ফাঁকে শাবাবকে আক্রমণ করে বসলো। দুজনের মাঝে তুমুল মারামারি চলছে। ফাবিহা বুঝে উঠতে পারল না কি করবে। কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। এমন হলে খুনাখুনি হয়ে যাবে। শেষে ফাবিহা শাবাবকে টেনে সরানোর চেষ্টা করলো। খ্যাপা সারকে একা থামানোর সাধ্যই তার নেই। তবু দু হাতে পেছন থেকে টেনে ধরলো তাকে। ছাড়ো শাবাব। আপনা আপনি সুমনের কাছ থেকে আলগা হয়ে এলো শাবাব। সুমন আবার তেড়ে আসলো। শাবাব এগিয়ে যেতে নিতেই ফাবিহা তাকে আবারও টেনে ধরল। নিজের কোমরের কাছে ফাবিহার হাত দুটোর দিকে তাকাচ্ছে বারবার। রাগে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি ক্লাসে যাও, আমি যাচ্ছি। ফাবিহা ক্লাসের দিকে এগিয়ে যেতেই শাবাব সুমনের উদ্দেশ্যে বলল, দিকে চোখ দিবি না, তোর যা ইচ্ছে তুই কর, শুধু ওদিকে চোখ দিলে ভালো হবে না। সুমনের হাসি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সে শাবাবের কথায় কান দিচ্ছে না। শাবাব ঠান্ডা মাথায় বলল, তোর সাথে আমার এখন আর লেনা দেনা নেই, আমি তোর কোনো কাজে হাত দিচ্ছি না। তাহলে তুই কেন এখনো পুরনো শত্রুতা ধরে বসে আছিস? কি চাইছিস তুই? সুমন গাল চুলকে তীক্ষ্ণ স্বরে বলল, মেয়েটার প্রতি তোর এত ইন্টারেস্ট কেন? তুই ওর পিছু ছেড়ে দে। ছাড়তে চেয়েছিলাম কিন্তু মেয়েটা বড্ড তেজি, আমার রাগ বাড়িয়ে দিয়েছে, তাই ওর তেজ কমানো ছাড়া আমি থামছি না। শাবাব শক্ত গলায় বলল। ওর পরিচয় জানিস? সুমন বিদ্রোহ ভেসে বলল, তোর খেয়ে ছেড়ে দেওয়া মাল। কষিয়ে আরেকটা থাপ্পড় পড়ল সুমনের গালে। শাবাব হিম শীতল কণ্ঠে বলল, ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, কিন্তু এখনও আমার স্ত্রী, তাই যা করবি ভেবে চিনতে। শাবাব ঘড়ি দেখে গাড়িতে গিয়ে বসলো। সুমন চমকে উঠল, থাপ্পড়ে নয়, শাবাবের কথা শুনে। শাবাব ড্রাইভ করতে করতে ভাবনায় ডুবে গেল। সুমনের ফাবিহাকে এভাবে উত্তক্ত করা তার ভালো লাগেনি। সে কিছুতে এটা একসেপ্ট করতে পারছে না। সেও তো ফাবিহার ইচ্ছার বিরুদ্ধে বারবার তাকে উত্তক্ত করেছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে এলো। সুমন আর নিজের মাঝে তফাৎ খুঁজে পেল না। অফিসের সামনে গাড়ি থামিয়ে গম্ভীর হয়ে হেঁটে গেল ভেতরে। আমাদের বাসায় নতুন সদস্য আসছে, এই খুশি তোমার উপভোগ করার কথা ছিল, কিন্তু অন্য কেউ তা উপভোগ করছে। ফাবিহা বলল, এসব বাদ দিনিসি, যার ভাগ্যে যে লেখা আছে সে শত বাধার পরও জীবনে আসবেই। আমি এখন আর আফসোস করি না। তবে নতুন সদস্য আসছে শুনে খুশি হলাম। আমি বিকেলে এক ফাঁকে এসে দেখে যাব ভাবিকে। সে তো তার বাবার বাসায়। ও, তুই গিয়েছিস দেখতে? না। নাম্বার দিতে পারবি? কথা বলবো। আচ্ছা, আমি পাঠাচ্ছি। ফাবিহা ভাবল নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা কাউকে জানাবে না। কিছুদিন পর তো সে শাবাবের কাছ থেকে আলাদা হয়ে যাবে, তবু অবুঝ মন তো উসখুস করছে। জড়তা নিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে নিশি। নিশি বিস্মিত হয়ে মৃদু চিৎকার দিল। কি কি বলছো এসব? কবে, কখন? জানালেও না। ফাবিহা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, জানানোর সুযোগ ছিল না, পরিস্থিতির কারণে জানাতে পারিনি। হুট করে বিয়ে। তুই নাম্বার পাঠিয়ে দে। নিশি আফসোস করছে। ইস, নিজের ভাইয়ের বিয়েতেও আনন্দ করতে পারিনি। ভেবেছিলাম তোমার বিয়েতে চুটিয়ে মজা করব। ফাবিহা তাচ্ছিল্য হাসল। বিয়ে নিয়ে তো তারও কত স্বপ্ন ছিল, সবকিছু কি আর পূরণ হয়? বলল, হ্যাঁ রাখছি, আমার বাসায় যেতে হবে। নিশি মন খারাপ করে বলল, ঠিক আছে, ভালো থেকো। নিশির কল কাটার 5 মিনিটের মাথায় আবার কল এসে পড়ল ফাবিহার। রিসিভ করতে শাবাব বলল, কখন ছুটি হবে? সেটা জেনে তুমি কি করবে? তোমার বাসায় পৌঁছে দেওয়ার জন্যই জিজ্ঞেস করেছি। আমি একাই যেতে পারি শাবাব। প্লিজ এসব অভিনয় করে ভালো সাজার চেষ্টা করো না, আমাদের পথ আলাদা। শাবাবের মেজাজ খারাপ হয়ে গেল। সে কিছু না বলে কল কেটে দিল। সুমন একা পেয়ে আবার কিছু করে না বসে। এই ভেবে পরক্ষণেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ভার্সিটির কাছাকাছি যেতেই ফাবিহাকে রিকশায় দেখল সে।
শান্ত হয়ে পেছন পেছন গাড়ি নিয়ে আসলো। ফাবিহাকে বাসার সামনে নামতে দেখে দূর থেকে আবার ফিরে গেল। সে যা করেছে এরপর চায় না তার জন্য ফাবিহার আর কোনো ক্ষতি হোক। তুলি বসে বসে আচার খাচ্ছে, সুরাইয়া তাকে বকাবকি করছে। রান্নাঘরে সব এলোমেলো হয়ে পড়ে আছে। সব জমিদারের বেটি এসে আমার কাছে পড়ে, একজন গিয়ে উঠেছে ভার্সিটিতে, আরেকজন বসে বসে আচার খাচ্ছে, আমি হলাম দাসী। বকতে বকতে সব কাজ গুছিয়ে নিলেন, এসে তুলিকে ছিছিয়ে ডাকলেন। জমিদারের বেটি, আচার খাওয়া হলে এবার ভাত গিলতে আসুন। তুলি বিরক্ত হয়ে বলল, খালাম্মা, আমি তো কইতাছি আচার খাইয়েই সব কাম কইরা দিমু, আপনি করতে গেলেন কেন? আমার প্রেসার বাড়াবি না। ফাবিহা বাড়িতে ঢুকলো। সুরাইয়া তাকে দেখে বললেন, তুলি সবাইকে তাড়াতাড়ি খেতে আসতে বল। ফাবিহা বলল, আমার দেরি হবে আম্মা, গোসল করে তারপর খাবো, আপনারা খেয়ে নিন। সুরাইয়া থমথমে মুখে বসে রইলেন। ফাবিহা গোসল করে খেতে এসে দেখলো সুরাইয়া আর তার তুলি বসে আছে, সামনে খাবার। সে অবাক হয়ে বলল, আপনারা খাননি এখনো? তুলি মুখ টিপে হাসলো। সে ভাবে তার খালাম্মার মাথায় গন্ডগোল আছে, নয়তো কি এমন করে। তার সাথে সব সময় কাটকাট করে, আবার নিজে গিয়ে আগ বাড়িয়ে কাজ করে ফেলে। খাবার সময় ডেকে ডেকে খাওয়ায়। এটা শুধু তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই তিনি এমন। ফিরোজ আলমের সাথেও কিছু নিয়ে ঝগড়া হলে তার যত্ন নিতে ভুলবেন না, তবে কথায় কথায় খোঁচা দেবেন। ফাবিহার দিকে প্লেট বাড়িয়ে দিল তুলি। ফাবিহা বসে পড়ল, আর চোখে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে খাওয়াই মনোযোগ দিল। খাওয়া শেষ করে সে সব কিছু সুরাইয়া তুলিকে খ্যাক করে উঠে বললেন, এই তুলি, কাজ পড়ে আছে, চোখে দেখিস না? তুলি পা টিপে টিপে ফাবিহার সাথে কাজে হাত লাগালো। ফাবিহা বলল, এইটুকু আমি করতে পারবো, তুমি যাও। শাবা বাড়ি ফিরলেও কথা বলল না ফাবিহার সাথে। ফাবিহাও বলল না, হুরাইনের নম্বরে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ফাবিহা, নিশির খালাতো বোন। হুরাইন চিনতে পেরে উচ্ছ্বসিত গলায় বলল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? বাবু কেমন আছে? হুরাইনের মৃদু হাসির শব্দ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনার সাথে দেখা করার ইচ্ছা হচ্ছে। বিয়ের পর দিন যে দেখা দিয়ে চলে গেলেন আর এলেন না, আমাদের বাড়িতে আসুন। ফাবিহা হেসে বলল, আমি এখন শ্বশুর বাড়িতে ভাবি। আপনার বিয়ে হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, তাহলে আপনার স্বামীকে নিয়ে আসুন। শাবাব তীক্ষ্ণ চোখে কখন থেকে তাকিয়ে আছে। ফাবিহা কার সাথে হেসে হেসে কথা বলছে। স্বামীর কথা বলাই ফাবিহা চুপ করে গেল। কথা ঘোরানোর চেষ্টা করে বলল, নিজের যত্ন নিচ্ছেন তো ভাবি? সবাই যত্ন নিচ্ছে। অন্যদিন কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতে গিয়ে ফাবিহা জিজ্ঞেস করল, আচ্ছা ভাবি, কি করলে সুখী হওয়া যায়? হুরাইন কিছু বুঝলো কিনা সেটা আন্দাজ করা গেল না, কেবল বলল, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত আর আল্লাহর কাছে সবকিছু চাইবেন আপু। ফাবিহা অস্থির গলায় বলল, যদি কখনো মনে হয় আমি নিজের জীবন নিয়ে সুখী না, তাহলে? হুরাইন ধরেই নিল ফাবিহা হয়তো এখনো তাসিনের ব্যাপারটা নিয়ে ভাবে। সে মুচকি হেসে বলল, আল্লাহ যাকে যার জন্য সৃষ্টি করেছেন তার সাথেই তার জীবন জুড়বে। তিনি যা করেন মানুষের ভালোর জন্যই করেন, তাই ধৈর্য ধারণ করা উচিত। ফাবিহা বলল, পরে আবার বিরক্ত করবো আপনাকে। যখন তখন স্মরণ করতে পারেন, আমি বরং খুশি হব। কথা শেষ করে ঘরে ঢুকলো ফাবিহা। শাবাব ফোনে মনোযোগ দিয়েছে, যেন এতক্ষণ সে ফাবিহার দিকে তাকায়নি। ফাবিহাও নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। নীরবতা ভেঙে শাবাব বলল, কাল তোমার জন্য শপিং করে নেও, এখানে ওয়ালেট রাখা আছে। ফাবিহা শান্ত গলায় বলল, আমার জামা কাপড় আছে। সেটা থাকতেই পারে, বিয়েটা যেভাবে হোক তোমাকে কিছু দেওয়া হয়নি। আমি তোমার কাছ থেকে কিছু আশাও করি না। শাবাব তপ্ত শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ সরি। চোখ উল্টে তাকালো ফাবিহা, জিজ্ঞেস করলো, কিসের জন্য? তোমার সাথে যা যা হয়েছে সবকিছুর জন্য সরি। ফাবিহা ঠান্ডা গলায় বলল, সরি বললে কি সব সমাধান হয়ে যাবে? সব আগের মতো হয়ে যাবে? আমি জানি কিছুই ঠিক হবে না। তুমি
আমার জেদ ছিলে, সেজন্য আমি যে কোনোভাবে তোমাকে নত করতে চেয়েছিলাম। আমি ক্ষমা চাইছি। ক্ষমা মন থেকে আসে শাবাব। আমি চাইলে নিজের সাথে করা তোমার নিজ কাজগুলো ভুলতে পারি একদম। তুমি কি কি করেছো আমার সাথে, আমি সব কিছু ভুলে গিয়ে নিজের মতো করে আবার সবটা শুরু করতে চেয়েছি। ফুপুর বাড়ি থেকে আসার পর তুমি আবারও সবটা তছনছ করে দিলে। তোমার কাছে যেটা বিয়ে মনে হয় সেটা আমার কাছে বিয়ে নয়। আমার মনে হয় নিজের ইজ্জত বেঁচে দেওয়া হয়েছে। সেদিন তুমি যা করলে, মানুষ যা যা ব্যবহার করলো, তাতে আমার ওটাকে আর বিয়ে মনে হয়নি। তোমার কারণে সুমন আমার পেছনে পড়েছে, আমাকে মাল সম্বোধন করছে। তোমার খেয়ে ছেড়ে দেওয়া মাল, যাকে তুমি এখনো ছেকে দেখো একদম। এত কিছুর মূল্য কিভাবে চোখাবে শাবাব? একটা সরি দিয়ে? ফাবিহার গলা শান্ত হলেও সুরে তাচ্ছিল্য। শাবাব দৃষ্টি নিচু করে রেখেছে, নিস্তেজ গলায় বলল, তুমি কি চাও? তুমি ভালো করেই জানো। ঠিক আছে, তুমি কালই চলে যেতে পারো। শাবাবের কথা বিশ্বাস হচ্ছে না ফাবিহার, সন্দিহান গলায় বলল, তুমি আমার সাথে মজা নিচ্ছ? আমি তোমায় চিনি শাবাব, তুমি এক মুখে দুই কথা বলো। শাবাব বলল, আমি কসম করেছিলাম তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো, আমি সেটা করেছি। এবারও চাই তুমি আগের মতো নিজের জীবন নিয়ে খুশি থাকো। ফাবিহার বুক থেকে ভারী পাথরটা নেমে গেল। উৎফুল্ল চোখে বলল, আমাদের তো কাগজে কলমে বিয়ে হয়নি, তাহলে মুখে ডিভোর্স দিয়ে দিও। শাবাব থমকে গেল। ফাবিহাকে বিয়ে করার কথা সে কখনো কল্পনা করেনি। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের জীবন জুড়ে গেল। দুজনের কেউই কাউকে চায়নি, তবুও শাবাব যেন বাধা পাচ্ছে। সে মলিন হেসে বলল, যেখানে মন থেকে কেউ কবুলি বলেনি সেখানে ডিভোর্স আবার কি? ফাবিহা বলল, আমি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আশা করছি তুমি আর আমার সামনে আসবে না। আসবো না। রাতে ফাবিহার ভালো ঘুম হলো। সকালে সে সব গুছিয়ে নিচে নামলো। সুরাই আর ফিরোজ আলম দুজনে একসাথে জিজ্ঞেস করলেন, তোমরা কোথাও যাচ্ছ? শাবাব বলল, ফাবিহা চলে যাচ্ছে ওর বাড়ি, আমরা একসাথে সংসার না করার সিদ্ধান্ত নিয়েছি। ফিরোজ আলম সুরাইয়া তুলে তিনজনে বিস্ফোরিত চোখে তাকালেন। সুরাইয়া আতঙ্কিত স্বরে বললেন, কি বলছো তোমরা? দুজনে বিয়ে করেছ না? তাহলে এসব কি বলো? শাবাব বলল, শান্ত হও মা, বিয়েটা আমাদের ইচ্ছেতে হয়নি, সংসার করতেই হবে এমন কোনো কথা নেই। ফিরোজ আলম গরম হয়ে গেলেন। সব তোমাদের মর্জি মাফিক হবে? প্রথম থেকে যেভাবে আমাদের নাচিয়ে এসেছো, আমরাও সেভাবেই নেচে এসেছি। অতঃপর শুধু শাবাবের উদ্দেশ্যে বলল, তুই বিয়ে যেহেতু করবি না, তাহলে এত কাহিনী কেন করলি? বিয়ের উদ্দেশ্য না থাকলে একটা মেয়ের পেছনে এভাবে পড়ে থাকার কারণ কি তোর? শাবাব চুপ করে রইল। এর যথাযোগ্য জবাব তার কাছে নেই। চুপ করে থাকবি না, আমার কথার জবাব দে। শাবাব শক্ত মুখে বলল, কারো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সংসার সম্ভব নয় বাবা, আমরা কেউই আর সংসার করতে চাই না। ফাবিহা বলল, আমি এই বিয়েতে খুশি নই, বাবার জোরাজুরিতে এখানে আসতে বাধ্য হয়েছি। সুরাইয়া একবার ছেলের দিকে তাকাচ্ছে, তা একবার ফাবিহার দিকে। শাবাবের মুখ দেখে তিনি আন্দাজ করে নিলেন শাবাব যা বলছে মিথ্যে বলছে। এভাবে সংসার ভেঙে দেওয়াতে তার মত নেই। সে হয়তো জোরপূর্বক এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি এবার পুরোপুরি নরম খোলসে বেরিয়ে এলেন। ফাবিহাকে ধরে বললেন, এসব বলে না মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ভাবছো সংসার ভেঙে এখান থেকে চলে গেলে তোমার জীবন আরো সহজ হবে? এসব ভুলেও চিন্তা করো না, জীবন আরো কঠিন হয়ে যাবে। এভাবে নিজেদের জীবন নষ্ট করো না। ফাবিহা সুরাইয়ার হাতে হাত রেখে নরম স্বরে বলল, দেখুন আম্মা, আপনাদের কারোর উপর আমার রাগ নেই। আমার পক্ষে মনের বিরুদ্ধে গিয়ে সংসার করা সম্ভব না। সকলে অনেকক্ষণ চুপ করে রইল। অতঃপর নীরবতা ভাঙলেন ফিরোজ আলম। ফাবিহার উদ্দেশ্যে বললেন, আমরা তোমায় আটকাবো না, তবে তোমাকে তো একা ছাড়া যায় না, তোমার বাবা মাকে খবর দিচ্ছি। ফাবিহা চুপচাপ দাঁড়িয়ে রইল। ফিরোজ আলম ফোন বের করে কল দিলেন আতাউর রহমানের নম্বরে। আতাউর রহমান স্ত্রী নিয়ে চলে এলেন। দুই পরিবারের উপস্থিতিতে শাবাব আর ফাবিহাকে আরেকবার ভাবতে বলা হলো। তারা তাদের সিদ্ধান্তে অটল। ফাবিহার মা মেয়ের পক্ষে। তিনি মেয়েকে বল দিয়ে বললেন, মা তোর পাশে সব সময় আছে। সকালের নাস্তা আর কারো হলো না। পরিস্থিতি এমনই ছিল যে গলা দিয়ে খাবার নামানোর চিন্তা কারো মাথায় ছিল না।
শেষ পর্যন্ত ফাবিহা আর শাবাবের সিদ্ধান্তেই সবাইকে হার মানতে হলো। ফাবিহার বাবা মা তাদের সাথে মেয়েকে নিয়ে যাবেন। ফাবিহা জেঠি শাশুড়ির দেওয়া গলার হার আর টাকা শাশুড়ির হাতে দিয়ে বলল, এগুলো যার প্রাপ্য তাকেই দেবেন। আসি আম্মা। সুরাইয়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর ফিরোজ আলমের কাছ থেকে বিদায় নিয়ে নিল ফাবিহা। শাবাবের দিকে আর ফিরে তাকালো না, বাবা মায়ের হাত ধরে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে রইল তিনটা মানুষ। দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই ফিরোজ আলম শাবাবের দিকে তাকালেন, রাগে কষ্টে অপমানে বললেন, সারাটা জীবন তুই আমাকে ছোটই করে এসেছিস, কোনো দিন আমার মুখটা উজ্জ্বল করতে পারিসনি, না আদব কায়দায় আর না পড়াশোনায়। কোনো দিন এক বিন্দু শান্তি দিসনি আমায়। ভুল করেছি তোকে বাঁচিয়ে রেখে। ছোটবেলায় লবণ খাইয়ে মেরে ফেললেই ভালো হতো। তুই তুই মরতে পারিস না? শাবাব অসহায় বোধ করল। সুরাইয়ার বুকের ভেতর ছাত করে উঠল। তিনি বিচলিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? ফিরোজ আলম রাগের মাথায় আবারও বললেন, তোমার ছেলেকে যেহেতু সব বিষয়ে সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছে, তাহলে বাড়ি থেকে বেরিয়ে নিজের রুটি রুজি নিজেকে জোগাড় করতে বলে দিও। তার দায়িত্ব নেওয়া আর আমার পক্ষে আর সম্ভব নয়। স্থান ত্যাগ করলেন তিনি। শাবাব ভেবে দেখল তার কৃতকর্মের ফল সে একা নয়, বরং আশেপাশের সব মানুষকে ভোগ করতে হচ্ছে। নিজের জন্য আরো একটা সিদ্ধান্ত নিল, বাবা মাকেও এবার একটু শান্তি দেওয়া প্রয়োজন। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিস্তেজ পায়ে হেঁটে এলো নিজের ঘরে। সুরাইয়া সবসময় ছেলের অন্যায়কে অন্যায় মনে করেনি। আজ আর স্বামীর বিরুদ্ধে ছেলের জন্য প্রতিবাদ করতে পারেননি। তিনিও চুপ ছিলেন, কিন্তু শাবাবের সিদ্ধান্ত সম্পর্কে অবগত হলে বোধহয় আরো একটা চমক পেতেন। দুপুরে সবাইকে খেতে ডাকলো তুলি। আশ্চর্যজনকভাবে সবাই এসে চুপচাপ খেয়েও নিল। কাউকে দ্বিতীয়বার খাবারের জন্য ডাকতে হয়নি, কিন্তু কারো মুখে কথা ছিল না। ফাবিহা নিজেকে মুক্ত পাখি ভেবে প্রাণ খুলে হাসল। অনেকদিন পর নিজের বাড়ির ছাদে এলো। পাশের বিল্ডিং এর এক আন্টি জিজ্ঞেস করলেন, আরে ফাবি আছে, কেমন আছো? কবে এসেছো শ্বশুর বাড়ি থেকে? ফাবিহা হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আন্টি। এসেছি আজই। এবার এত তাড়াতাড়ি আসতে দিল? 2-3 দিনই তো হলো। ফাবিহা হেসে হেসে জবাব দিল, আসতে কেন দেবে না? আমি আসতে চাইলে আমাকে আটকে রাখার সাথে কার? যাই বলো, ভালো শ্বশুর বাড়ি পেয়েছো। তবে আমার মেয়েটাকে তো বছরেও আসতে দেয় না। ফাবিহা কথা বলল না। তিনি আবার জিজ্ঞেস করলেন, জামাইকে একবারও দেখলাম না, কখন আসে কখন যায়। ফাবিহা মনে মনে বলল, আর কখনো দেখবেন না। মুখে বলল, দেখেছেন হয়তো, চিনতে পারেননি। হবে হয়তো। ফাবিহা নিচে নেমে এলো। ফোন থেকে নিজের হাতের ছবিটা ডিলিট করে দিল। এটা আর প্রয়োজন নেই। ভেবেছিল শাবাবের বিরুদ্ধে এমন ছোটখাটো কিছু প্রমাণ রেখে দেবে, যাতে পরবর্তীতে কেউ তাকে সংসার করার জন্য জোর জবরদস্তি করতে না পারে। এখন শাবাব নিজে যেহেতু তার সিদ্ধান্তে একমত হয়েছে, তাই তার বিরুদ্ধে যাওয়ার আর প্রয়োজন পড়ছে না। আর একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সুমনের। মনে হচ্ছে না সে সোজা হবে। চুপ থাকলে বরং তার সাহস আরো বেড়ে যাবে। তাসিন ঈশার নামাজ পড়ে মসজিদে বসে রইল। মোনাজাতে আজকাল সকলের সাথে তার অনাগত সন্তানও ঠাঁই পাচ্ছে। সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে পরিবর্তন যে কোনো বয়সে হওয়া যায়। চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। দিনের পথে চলতে গিয়ে অনেকের সাথে দূরত্ব বেড়েছে, এতে এখন আর আফসোস হয় না। মসজিদ থেকে বেরিয়ে বাড়ি গেল। রাতে খেতে বসে সাজেদা বললেন, বউকে আর কতদিন বাপের বাড়ি তুলে রাখবি? এবার বাড়ি নিয়ে আয়। তাসিনের বাবা চোখ কপালে তুলে বললেন, তুমি না শান্তিতেই আছো, বৌমা বাড়িতে থাকলে তো তোমাকে বিরক্ত করে। সাজেদা চোখ পাকিয়ে তাকালেন। তাই বলে কি স্বামীর বাড়ি আসা লাগবে না? সারা জীবন বাপের বাড়িতেই থাকবে? তাসিন খানিক মুচকি হাসল বাবা মায়ের ঝগড়া শুনে, তবে মনে মনে দুঃখ প্রকাশ করল বেশি। শ্বশুরের দেওয়া শর্ত সম্পর্কে বাবা অবগত হলেও মা কিছুই জানেন না, তাই চাইলেও যে এখন হুরাইনকে নিয়ে আসা যাবে না সেটা মা বুঝবেন না। তাসিন বাবার দিকে তাকাতেই তিনি সাজেদার উদ্দেশ্যে বললেন, বৌমা ওখান থেকে আরেকটু শক্ত হয়ে আসুক। সাজেদা তেতে উঠলেন, আমি কি তার দেখাশোনা করতে পারবো না? তোমরা ভাবো আমি সারাদিন ওকে কাজ করাবো? নবদের ছেলে মেয়ের জন্য যদি আমি সব কাজ করতে পারি, তাহলে নিজের নাতি নাতনির জন্য পারবো না? তাসিনের বাবা বললেন, তুমি বুঝতে পারছো না, আমি ওটা বুঝতে চাইনি। আমি বলতে চেয়েছি তুমি সংসারের কাছে
মন দিলে বৌমার খেয়াল রাখবে কিভাবে? ওখানে তো তার মা আছে, ভাবি আছে, বোনেরা আসা যাওয়া করে। সাজেদা কথা বললেন না আর। মেজাজ এখন খুব খারাপ আছে। নিশি চুপচাপ খেয়ে উঠে গেল। তাসিনা খেয়ে ধীরে সুস্থে ঘরে এলো। স্ত্রীকে এখনো থমথমে দেখে তাসিনের বাবা সাজেদার মুখোমুখি হয়ে বললেন, আজ তোমাকে কিছু সত্যি কথা বলবো সাজেদা। সাজেদা বেগম চমকালেন। কি সত্যির কথা জানতে চাইছেন? তিনি মনে করার চেষ্টা করলেন স্বামীর কাছ থেকে কি লুকিয়েছিলেন। কি হলো বলো? বলো কি সত্যি জানতে চাও? তুমি কি সত্যি বৌমাকে পছন্দ করো না? একবারে মন থেকে বলবে। ফাবিহার সাথে এমন একটা কাণ্ড না ঘটলে তুমি সত্যি হুরানির মতো বউ পেয়ে খুশি হইতে না? সাজেদা হাত ছাড়িয়ে নিলেন। এটা তোমার প্রশ্ন? যা হওয়ার হয়েছে, বাদ দাও। তোমাকে আজ বলতেই হবে। সাজেদা আজ মনের রাগ ইচ্ছে মতো মিটিয়ে বলতে শুরু করলেন, আমি কত বড় মুখ করে বোনের মেয়েকে চাইলাম, তাদের কাছে আমাকে ছোট বানিয়ে দিল তোমার ছেলে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আমার উপর থেকে। শুধু কি আমি ছোট হলাম? মেয়েটার মনের অবস্থা কিরকম হয়েছিল? তোমার পুত্রবধূ এসে একেবারে সিংহাসন গেড়ে বসেছেন। সবটার মূলে রয়েছে সে, তাই তাকে আমি মন থেকে মানতে পারছি না। তাসিনের বাবা বললেন, সত্যি কি মন থেকে মানতে পারছো না? তাহলে তাকে বারবার কেন নিতে আসতে বলছো? আর যা কিছু হয়েছে তাতে তো তার কোনো হাত নেই, সব দোষ তোমার ছেলের। অথচ ছেলের সাথে দিব্যি কথা বলে যাচ্ছ। তাহলে পরের মেয়ে কি দোষ করলো? সাজেদা মুখ ঘুরিয়ে বললেন, তাকে এই বাড়িতে আনতে বলছি আমার নাতি নাতনির কথা ভেবে। আমি তো দাদি। তাসিনের বাবা আলগোছে হাসলেন, বললেন, আমি কিছু বলবো না সাজেদা। তুমি একবার নিজের পরিষ্কার মনকে জিজ্ঞেস করে সব প্রশ্নের উত্তর মিলিয়ে নিও। তাসিন শ্বশুর বাড়ি এলো। জনাব আজাদ শুরু চোখে তাকিয়ে আছেন। নিজের সন্তানের কথা বলে ঘন ঘন আসা যাওয়ার রাস্তায় তৈরি করে নিয়েছে। তিনি গম্ভীর হয়ে বললেন, আপনি কিন্তু শর্ত ভঙ্গ করছেন। তাসিন ভদ্রতা করে হাসল, নরম সুরে বলল, শর্ত ছিল আপনার মেয়ে আমার সাথে যাবে না, কিন্তু আমার আশা বারণ ছিল না। যদি বারণ ছিল ধরেই নেই, তাহলেও আরেকটা পথ তো খোলা আছে আমার। ওটাই তো সমস্যা। তাসিন বলল, আল্লাহ চান আমি এখানে আসি, সেই জন্যই আমার জন্য পথ খুলে দিয়েছেন। জনাব আজাদ আর কথা খুঁজে পেলেন না। তাসিন ভেতরে গেল। হুরাইন হাঁটাহাঁটি করছে, দুই ঠোঁট গোল করে কি কি যেন পড়ছে। রাগ হলো তার। এতটা পাষাণ কিভাবে একটা কোমলমতি মেয়ে হতে পারে? স্বামীর জন্য মনে একটু দয়া মায়া নেই। তাসিন পেছন থেকে গলা ছাড়ল। হুরাইন পিছু ফিরে তাকালো। তাসিনকে দেখে উপরে বেশ বিরক্ত হওয়ার ভান ধরল। আপনি কেন এসছেন? মাঝে একদিন না যেতেই আবার উপস্থিত। আমি নিশ্চয়ই তোমাকে দেখতে আসিনি। মুখ বাঁকালেন হুরাইন। তাসিন এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আমার বাবু কি খেয়েছে? হুরাইন চোখ শুরু করে তাকালো, বলল, আমি কি খেয়েছি সেটা জিজ্ঞেস করলেই পারেন। তুমি কি খেয়েছো সেটা আমার জানার প্রয়োজন নেই। তোমার বাবা আছেন সেটা জানার জন্য আমি আমার সন্তানেরটা জানতে চাইছি। মনে মনে হাসলো হুরাইন, মুখে বলল, তাহলে আমাকে জিজ্ঞেস করে লাভ কি? নিজেই জিজ্ঞেস করে নিন নিজের বাচ্চাকে। সে কথা বলতে জানলে নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করতাম না। তাসিন চোখ ঘুরিয়ে হুরাইনের চুলের দিকে তাকালো, বলল, তুমি কি চুলে তেল দাও না? আমার বাচ্চার চুল পাতলা হলে তোমার দোষ, আমি তখন তোমাকে ধরবো। তেল কোথায়? তেল খুঁজতে লাগলো তাসিন। হুরাইন বলল, চুল পাতলা হলে না হয় আমার দোষ, কিন্তু বেদিন তৈরি হলে কার দোষ? তাসিন এখন আর রাগ করে না। তেল খুঁজে পেয়ে হুরাইনের পেছনে গিয়ে বসলো। হাতে তেল নিতে নিতে বলল, তাকে এবং তার বাবাকে দিনী পথে পরিচালনা করার দায়িত্ব তার মায়ের। ছাত্র শিখতে না পারলে অবশ্যই তাকে শাসন করার অধিকার শিক্ষকের রয়েছে। আজ ছুটির দিন সময়ে তাসিন এখানে রইল। শ্বশুরের সাথে জামাত ধরার জন্য বের হলো। জনাব আজাদ লক্ষ্য করেছেন তাসিনকে। জুমার নামাজ শেষে আজ মসজিদ জিলাপি দেওয়া হলো। হুরাইন জিলাপি পছন্দ করে। সে হাতে করে নিয়ে এলো হুরাইনের জন্য। জনাব আজাদ একটা নাতির হাতে দিলেন, আরেকটা হুরাইনের হাতে।
হুরেন হাসল। স্বামী বাবা দুজনের মাঝে চলা নীরব যুদ্ধ সম্পর্কে সে অবগত। পেটে হাত রেখে বলল,